এই মেয়ে, কানে শোনো না? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন? যদি মরার স্বাদ থাকে তো হাইওয়েতে গিয়ে দাঁড়াও না, এখানে কেন? হঠাৎ কারো ধমক খেয়ে ফিরে তাকালাম আমি। দেখলাম ফনিক্স সাইকেলে চড়া 17-18 বছরের এক সুদর্শন তরুণ ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। ছেলেটার চোখে চশমা আর কাঁধে একটা গিটারের ব্যাগ। আমাকে তাকিয়ে থাকতে দেখে আবারও থমকে উঠল সে। আজব তো, এভাবে তাকিয়ে আছো কেন? সমস্যা কি? কিছুটা আমতা আমতা করে বললাম, কিছু না। কিছু না তো এভাবে হা করে তাকিয়েছিলে কেন? এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কানে শোনো না? এখনো সরছো না কেন? রাস্তাটা কি তোমার একার নাকি? সরো বলছি। তার তৃতীয় ধমকে হুঁশ হলো আমার। তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে তাকে সাইড দিয়ে দিলাম। সাইড পেতেই চলে গেল সে। আর বলতে বলতে গেল, জাস্ট রিডিকিউলাস। ছেলেটা চাপার পরপরই একটা ভ্যান চলে গেল। সেটা ভর্তি মালামাল, মনে হচ্ছে কেউ বাসা বদলাচ্ছে, তারই জিনিসপত্র। ভ্যানটাকে দেখেই রাগ উঠে গেল আমার। যত দোষ সব এই ভ্যানের। এর কথা ভাবতে গিয়েই তো পরপর 3টা রাম ধমক খেতে হলো আমাকে, তাও আবার সম্পূর্ণ অপরিচিত এক ছেলের কাছ থেকে। আমি মৌরিন আহমেদ, বয়স বেশি না, মাত্র 15। সবে ক্লাস 9-এ পড়ি। বাবা মার অতি আদরের একমাত্র সন্তান। বাবা মাহবুব রহমান পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। এখন স্কুল থেকে ফিরছিলাম আমি। ফেরার পথে খেয়াল করলাম আমাদের গলির মোড়ে বড় একটা ট্রাক দাঁড়ানো। ট্রাকটা ভর্তি মালামাল। একটা বাসায় যা যা থাকে, খাট, সোফা, ফ্রিজ, টিভি, ডাইনিং টেবিল, সব পরতে পরতে সাজানো। পাশেই 2-3টা ভ্যান, যাতে করে ট্রাকের মালগুলো নামানো হচ্ছে। দেখেই বুঝলাম কেউ বাসা বদল করে আমাদের কলোনিতে আসছে, কিন্তু কোন বাসায় আসছে সেটা বুঝলাম না। তাই গবেষণা করতে করতেই আসছিলাম। আমাদের গলিতে সাধারণত রিক্সা ভ্যান খুব একটা চলে না, তাই অ্যাক্সিডেন্ট হবার ভয় না করেই যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাস্তার দুপাশে 2টা বাসায় টুলেট ঝুলছে। তাই দেখে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোন বাসায় এলো, কিন্তু আমার ভাবনার সুতো কেটে 3টা রাম ধমক দিয়ে চলে গেল ওই উজবুক। ছেলেটা তো চলে গেল, আর তার পেছন পেছন ভ্যানটাও চলে গেল। তার মানে ওরা ওই 2 বাড়ির না, তাহলে কোন বাড়ির? 7-5 ভাবতে ভাবতে আমি আমার বাড়িতে এসে পৌঁছলাম। আমাদের বাড়িটা গলির একেবারে শেষ মাথায়, তাই পুরো রাস্তার কোথাও ওই ছেলেটা কিংবা ভ্যানটাকে দেখলাম না। ভ্যানটাকে দেখলাম ঠিক আমার বাড়ির সামনে। পাশাপাশি 2টো বাড়ি, একই দেওয়ালের দুপাশে বাড়ি 2টা। দুটোর মেইন গেট একই পাশে। এদের একটা বাড়ি আমাদের, অন্যটা নতুন। সেটাতে এখনো কোনো মানুষ ওঠেনি। ভ্যানটাকে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝলাম আমাদের পাশের বাসায় লোক এসেছে। আর যতদূর সম্ভব ওই ছেলেটা এই বাড়ির, কারণ এপাড়ার প্রত্যেকটা সদস্য আমার পরিচিত। আর কারো এত সাহস নেই যে গলির মধ্যে আমাকে ধমকায়। কলিং বেল টিপে গেটের সামনে দাঁড়িয়ে আছি, তখনই ওই ছেলেটা পেরিয়ে এলো। আমাকে দেখে ভ্রুকুচকে বলল, তুমি এখানে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো কেন? তার কথা শুনে বিরক্তিতে মুখ ঘোরালাম আমি। দেখতে চাই না ওই ফালতুর মুখ। আমাকে ঘুরতে দেখে ছেলেটা বেশ ভাবুক গলায় বলে উঠল, ড্রেস আপ দেখে তো স্কুল স্টুডেন্ট মনে হচ্ছে, কিন্তু রাস্তায় মানুষের বাসার সামনে দাঁড়িয়ে থাকা তো ভালো লক্ষণ না। পিচ্ছি, চুরি করার মতলব আছে নাকি? ছেলেটার কথা শুনে রাগে গা চলে যাচ্ছে আমার, কিন্তু তাকে কিছু বলবো ঠিক ওই মুহূর্তে ফাইসা আপু এসে গেট খুলে দিল। ওকে ইশারায় চলে যেতে বললাম। তারপর তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললাম, ভদ্রভাবে কথা বলবেন মিস্টার। যাই হোক, আর আমার যা ইচ্ছে হবে তাই করব আমি, তাতে কার বাপের কি? যত সব আজাইরা পাবলিক। বলেই হন হনিয়ে গেট দিয়ে ঢুকে গেলাম। তারপর তার মুখের উপর দুম করে গেটটা লাগিয়েই উপরে উঠে গেলাম। যত সব ফালতু লোক। রাস্তায় ঘটনাটাই না হয় আমার ভুল ছিল, তাই ওনাকে কিছু বলিনি। কিন্তু এখনকারটা, আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তাতে ওনার কি? বলে কিনা চুরি টুরি করার ধান্দা আছে নাকি? আমি কি চোর? মানুষের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে ওনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে। এখন মনে হচ্ছে কোন কুলক্ষণে যে বাড়ি দুটোর মেইন গেট একই পাশে লাগালেও না লাগালে তো আর ওই খবিশ আমাকে এভাবে অপমান করার সাহস পেত না। বেশ, আমাকে অপমান করেছো না? আমার বাসার সামনে তো ঠিক আছে, ওই ইবলিশের বাড়িতে গিয়ে যদি আমিও ওকে অপমান না করেছি তো আমার নামও মৌরিনা। ইটস মাই চ্যালেঞ্জ।
স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে টিভি দেখতে বসেছি, এমন সময় রান্নাঘর থেকে আমার মা জননীর ডাক পড়ল। মৌরি, এদিকে আয় তো। ডাক শুনেও না শোনার ভান করে টিভির দিকে তাকিয়েই থাকলাম। কিছুক্ষণ পর তিনি আবারও ডাকলেন। মৌরি, কোথায় রে তুই? এবারও কোনো কথা না বলায় শেষমেশ মা বিরক্ত হয়ে ড্রয়িং রুমে চলে এলেন। আমি তাকে দেখেও মহাব্যস্ত মানুষের মতো টিভির চ্যানেল পাল্টাচ্ছি। মা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছেন আর রাগে ফুঁসছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন তিনি কোনো কথা বললেন না, তখন আমি বুঝলাম কিছুক্ষণ পর সোজা মারতে শুরু করবেন। এখনই সামাল দেওয়া দরকার। তাই মায়ের দিকে তাকিয়ে ইনোসেন্টলি বললাম, মা, তুমি কখন এলে? আর এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? আমার কথা শুনে হঠাৎই বোম ফাটলো মার মাথায়। তিনি চিৎকার দিয়ে উঠলেন, বলে আজকালকে চোখে আর কানে কম শুনিস নাকি? এতবার ডাকলাম শুনতে পাসনি? আমি এবার বেশ ভাবুক গলায় বললাম, কানে কম শুনে জানতাম, কিন্তু মা, চোখে কম শুনে কি করে? এটা কি নতুন আবিষ্কার হয়েছে নাকি? আমার ফাজলামি দেখে থমকে উঠলেন মা। আমি এদিকে তোকে ডাকতে ডাকতে হয়রান হয়ে যাচ্ছি, আর তুই আমার সাথে দাঁড়িয়ে ফাজলাম করছিস। তাড়াতাড়ি রান্না করে আয়, কাজ আছে। বলে ঘুরেই চলে যেতে নিলেই আমি বলে উঠলাম, কেন গো, আমায় দিয়ে রান্না করবে নাকি? অবশ্য আমার হাতের রান্না যে একবার খাবে সে তো বারবারই খেতে চাইবে। বলেই একটু ভাব নিলাম আমি। মা পেছন ফিরে তার ছেলের হাসি দিয়ে বললেন, আমার এখনো এত ঠেকা পড়েনি তোকে দিয়ে রান্না করাবো। আর এটি ভাবিস না, তোর রান্না যে ঠিক কেমন সেটা আমি ভালোই জানি। এখন এত কথা না বলে আয় তো রান্না করে। কথা শুনে আর কিছু না বলে তার পিছু পিছু এলাম। রান্নাঘরে আসতেই তিনি আমার হাতে একটি টিফিন ক্যারিয়ার ধরিয়ে দিয়ে বললেন, যা তো, এটা পাশের বাসায় দিয়ে আয়। নতুন বাড়িতে? হ্যাঁ, ওরা আজই এলো। সেই সকাল থেকে জিনিসপত্র টানাটানি করছে। ওরা কি আর রান্নার সময় পেয়েছে? তাই এটা দিয়ে আয়। প্রতিবেশী হিসাবে একটা দায়িত্ব আছে না? যা। বলেই আমাকে ওই বাড়ি যাবার জন্য ঠেলা ঠেলি শুরু করলো মা। তাই অসহায় গলায় বললাম, কিন্তু মা, আমি তো ওদের চিনি না, ওদের গিয়ে কি বলবো? শোনো মেয়ের কথা, বলে কি না চিনি না। আরে চিনিস না বলে কি চেনা যাবে না? গিয়ে পরিচয় হয়ে দিয়ে আসবি। বলেই আমাকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করলো মা। কি আর করার, দুঃখী দুঃখী মন নিয়ে চললাম ওই বাড়িতে। জিনিসপত্র টানাটানি করছে বলেও বাড়ির মেইন গেটটা পুরোটাই খোলা। আমি ভয় ভয় ঢুকছি আর মনে মনে দোয়া করছি যেন ওই খবিশটার সাথে দেখা না হয়। দেখা হলেই আবার কি না কি বলে। সিঁড়ির কাছে আসতেই খেয়াল করলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি হাসি মুখে এগিয়ে এসে বললাম, তোমরা নতুন এসেছো না? মেয়েটা বয়সে আমার ছোট, মনে হয় ক্লাস 4-5-এ পড়ে। ও আমাকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে মৃদু হাসলো, তারপর বলল, জি আপু, তোমাকে তো ঠিক চিনলাম না। ওর কথা শুনে পরিচিত হবার উদ্দেশ্যে এক গাল হাসলাম। বললাম, চেনার তো কথা না, আজই এসেছো, আস্তে আস্তে সবাইকে চিনবে। আমরা তোমাদের প্রতিবেশী, ওটা আমাদের বাড়ি। বলেই আঙ্গুল দিয়ে আমাদের বাড়িটা দেখালাম। পরিচয় পেয়ে মেয়েটা কিছুটা স্বস্তি পেল হয়তো। তার স্বাভাবিক ভঙ্গিমা দেখে হাতের টিফিন ক্যারিয়ারটা এগিয়ে দিতে দিতে বললাম, নাও, এলাকায় নতুন এসেছো তাই এটা দিয়ে তোমাদের ওয়েলকাম জানালাম। না না আপু, এটা লাগবে না, তুমি তা নিয়ে যাও। মেয়েটা হাত নেড়ে না না বুঝতেই আমি বাদ সাধলাম, নিয়ে যাবো কেন, তোমাদের জন্য এনেছি, তুমি নিবে, ব্যাস। এমনিতেও নিশ্চয়ই জিনিস টানাটানিতে আজ রান্না বান্না কিছু হয়নি, নাও, কাজে লাগবে। তা ঠিক, কিন্তু আপু তো এক্ষুনি দোকানে যাচ্ছিল আমাদের জন্য বিরিয়ানি আনতে। পাকনামো করো না তো, আমরা থাকতে আমাদেরটা না নিয়ে দোকানে কেন যাবে? নাও বলছি, আন্টিকে বলবে পাশের বাসা থেকে পাঠিয়েছে, নাও। বলেই জোর করে ওর হাতে বক্সটা ধরিয়ে দিলাম। দু একটা কথাও হলো। মেয়েটার নাম রুতবা, আমাদের স্কুলেই পড়ে, তবে ক্লাস 6-এ। আমি ওকে যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট ও নয়। ভালোই হলো। কথাবার্তার এক পর্যায়ে দেখলাম ওই বদ ছেলেটা গেটের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে থাকা একটা ভ্যান থেকে বড় বড় ফুলদানি নামাচ্ছে। তারপর একটা বড় ফুলদানি নিয়ে গেট দিয়ে ঢুকলো। ওকে দেখেই মাথায় শয়তানি বুদ্ধি চেপে গেল আমার মাথায়। আমাকে অপমান করা না, দাঁড়াও বাছাধন, দেখাচ্ছি মজা। মনে মনে শয়তানি হাসি দিয়ে রুতবাকে উদ্দেশ্য করে বললাম,
বাসা পাল্টানোর সময়ে এরকম হেল্পিং হ্যান্ড নেওয়াই যায়, কিন্তু খেয়াল রেখো জিনিস টিনিস যেন চুরি না করে, আবার ভেঙেও ফেলতে পারে। বোঝোই তো, অন্যের জিনিসের প্রতি মায়া দয়া নেই, তাই ইচ্ছে করেই ভেঙে ফেলে। আমার কথা শুনেও ও কিছু বলতে যাবে তার আগেই বাধা দিয়ে বললাম, আচ্ছা থাকো, আমি এখন চাই, অনেক দেরি হয়ে গেল। বলেই ফেরার জন্য পা বাড়ালাম, ততক্ষণে শয়তানটাও এগিয়ে এসেছে। তার চেহারা দেখেই বুঝলাম আমি যে তাকে ইনডিরেক্টলি এবারের কাজের লোক হিসেবে বোঝাতে চেয়েছি তিনি সেটা শুনেছেন, তাই মুখে রাগের ভাব স্পষ্ট। তার রাগটাকে আরো বাড়িয়ে দিতে বললাম, ভালো করে কাজ করুন, দেখবেন জিনিস যেন না ভাঙে। বলেই তাকে উদ্দেশ্য করে চোখ টিপ মেরেই ভোর দৌড়। যাক, অবশেষে শান্তি পেলাম। বলেছিলাম না তোর বাড়িতে গিয়ে তোকে অপমান করব, দেখ কথা সত্যি কিনা। একেই বলে টিট ফর ট্যাট। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখি 7:30 বাজে। এমা, কত দেরি হয়ে গেছে। 8:10 ক্লাস আর আমি 7:30 ঘুম থেকে উঠছি, সর্বনাশ। তাড়াতাড়ি রেডি হয়ে ডাইনিং এ আসতেই শুনলাম মার রাগে কচকচানি। তিনি খাবার বেড়ে দিচ্ছেন আর তার ভাঙা রেডিও তার মহামূল্যবান বাণী শোনাচ্ছেন। 8:10 ক্লাস আর এই মেয়ে উঠেছে দেখো 7:30। সেই 6:30 যখন বাজে তখন থেকে ডাকছি, আর উনি পরে পরে ঘুমাচ্ছেন। মায়ের কথাগুলো শুনে মিনমিন করে বললাম, তুমি কি জোরে ডেকেছিলে না আস্তে? জোরে ডাকলে তো ঠিকই শুনতে পেতাম। আমার মিনমিন করে বলা কথাগুলো কানে চেতেই আরো রেগে গেলেন মা। হ্যাঁ, তোমার কানে তো সুরসুরি দিয়েছি তাই না? আমার ডাকে পাড়ার সব লোক উঠে গেল, কিন্তু তুই উঠলি না। তুই ক্লাসে দেরি করে যাবি আর লোককে বলবি মা ডেকে দেয় না, তাই ক্লাসে লেট হোস। লোকে তো আর জানে না তুই কি। মায়ের কথার জবাব তার মুখের উপর দেবার সাহস নেই, তাই মনে মনেই বললাম, তুমি কি লোকের বাড়ি বাড়ি গিয়ে দেখে এসেছো তারা তোমার ডাকে উঠেছে কিনা? তা তো দেখোনি, আর দেখবেও না, শুধু আমাকে এসে ছাড়বে। আমি চুপ করে খাচ্ছি দেখে আরো ধমকে উঠলেন মা। এত জোরে জোরে খাচ্ছিস কেন? আরো আস্তে খা। তোর ক্লাস টিচারকে গিয়ে বলবি তোর মা তোকে ডেকে দেয় না, রেঁধে দেয় না, রাতে বাড়তে তোর ক্লাসে যেতে দেরি হয়, তোর জন্য যেন ক্লাস টাইম বাড়িয়ে দেয়। মায়ের কথার মাঝখানে আর এক পিস পাউরুটি তুলে মুখে দিয়ে দিলাম দৌড়। জুতা পরতে পরতেই শুনতে পেলাম মা বলছে, এখন তো না খেয়ে দৌড়াবি, যা দৌড়া। না খেয়ে গিয়ে যখন অ্যাসেম্বলিতে উল্টে পড়বি তখন হবে। তাড়াতাড়ি উঠতে বললে তো আর উঠবি না, শুধু আমার হাড় মাংস জ্বালিয়ে। আর কিচ্ছু শুনতে পেলাম না, কারণ তার আগেই ব্যাগ নিয়ে তুমুল গতিতে সিঁড়ি ডিঙিয়ে চলছি আমি। কোনো মতে সিঁড়ি টপকে গেট দিয়ে বেরোতেই ঠাস। পাশের বাড়ির ছেলেটা গেটের সামনে রাস্তায় তার সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছিল, সেটাকে আড়াআড়ি ভাবে নিজে ওটার কাছে হাঁটু গেড়ে রেখে বসে কি যেন করছিল। সম্ভবত চেন পড়ে গেছিল তাই লাগাচ্ছিল। আমি তো তাকে না দেখে লাফিয়ে লাফিয়ে আসছিলাম। ফলাফল তার সাথে ধাক্কা লেগে গেল আর তার সাইকেলখানা ঠাস করিয়া পড়িয়া গেল। আচমকা এমন ঘটনায় থ মেরে গেলাম আমি, সাথে সাথে ভয়ও পেলাম, কারণ একই কাল ছেলেটার হাতে পরপর 3টে রাম ধমক খেয়েছি, আবার তারই বাড়িতে গিয়ে তাকেই অপমান করে এসেছি, তাই ভয় পাওয়াই স্বাভাবিক। আবার হাতে সময়ও নেই, তাই এই ছেলে যদি এখন ঝগড়া করতে লেগে যায় তো সমস্যা, শুধু সমস্যা না মহা সমস্যা, বিরাট ঝামেলায় পড়ে যাব তখন। তাই ভয়ে ভয়ে কোনো মতে বললাম, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি, মাফ করবেন, আমি ইচ্ছে করে করিনি। আমার সরি শুনে গর্জে উঠলেন তিনি। সরি বলি চোখ কি বাসায় রেখে আসছো? ফাজিল মেয়ে, ইচ্ছে করে ধাক্কা দিয়ে বলছো সরি? তোমাকে তো। তিনি আরো কিছু বলতে নিলেই আমি হাত জোর করে বললাম, সরি বলেছি তো ভাইয়া, কেন শুধু শুধু রাগ করছেন? তবুও যদি আপনি না মানেন তবে আমি বলছি, মাকে আপনি পরে শাস্তি দিবেন, আপাতত ছেড়ে দিন। আমার আকুতি মিনতি যেন কানেই গেল না তার। মাফ করে দেবার বদলে আরো আকাশ সম রাগ নিয়ে বললেন, তোমার সরি তোমার কাছে রাখো, বেয়াদব মেয়ে, আজ এক্ষুনি তোমার একটা হ্যাস্ত ন্যস্ত করে ছাড়বো আমি, দাঁড়াও। বলেই আগাতে নিলেই দুহাতে গায়ের সমস্ত শক্তি দিয়ে দিলাম ধাক্কা। অলস মানুষ হওয়ায় নিজের সমস্ত শক্তি কখনোই কোনো কাজে লাগাই না আমি, আজ প্রথম করলাম,
তাও প্রাণের দায়ে। তবে ফলাফল ছক্কা। এক ধাক্কায় তিনি কুপোকাত, উল্টে গিয়ে পড়লেন তার মাটিতে পড়ে থাকা সাইকেলটার উপর। ধাক্কাটা দেবার পর হঠাৎ করে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম আমি। তবে সেই ভাবটা দ্রুতই কাটিয়ে নিয়ে বুঝতে পারলাম উনি উঠলে আমার খবর আছে, আমি শেষ। তাই এর কিছু না ভেবেই ভোর দৌড়। দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি গলির মোড়টা পার করে তবেই শান্তি। যাক, আর ধরতে পারবে না। ঘুম থেকে উঠতে দেরি, খেতে দেরি, আর রাস্তায় ওই ছেলেটির সাথে ঝামেলায় জড়াতে যা হবার তাই হলো। স্কুলে পৌঁছতে দেরি হলো, পাক্কা 10 মিনিট লেট। ততক্ষণে ক্লাস টিচার রোল কল করে বেরিয়ে গেছেন, আর ফিজিক্স স্যার তার ফার্স্ট ক্লাস নিতে ক্লাসে ঢুকেছেন। ফিজিক্স স্যারটা ভীষণ রাগী এবং স্ট্রিক্ট। সময়ের 1 সেকেন্ড এসপার ওসপার হলেই 12টা বাজিয়ে দেন। চেহারাটা লম্বা মোটা দানবের মতো, ধমকও দেয় এক একটা দানবীয় ধমক। স্যারের ক্লাসে ঢোকার পর আমি এসেছি বলে উনি আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালেন। তার তাকানোর স্টাইল দেখেই তো আমার আত্মা উড়ে গেল। ভয়ের ঠেলায় কপাল থেকে ঘাম ছোটা শুরু হলো আমার। তবে ধমক খাবার বদলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল মুহূর্তেই। তাকে দেখলাম পুরো ক্লাসের স্টুডেন্টরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন আমি কোনো মানব সন্তান না, একটা এলিয়েন। ভুল করে মঙ্গল গ্রহে না গিয়ে এখানে এসে টপকেছি। আমাকে দাঁড়িয়ে থেকে কাঁপতে দেখে এগিয়ে এলেন স্যার। ততক্ষণে আমার ঘাম ঝরা শুরু হয়েছে। ভাবলাম হয়তো এই বুঝি স্যার ধমক দিয়ে বসেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে স্যার তখন নরম কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কি অসুস্থ মরিন? এভাবে ঘামছো কেন? আর এমন ভাবে কাঁপছো যেন জ্বর এসেছে। কি হয়েছে তোমার? আমি ভয়ের ঠেলায় কথা বলতে পারছি না। কোনো মতে না বোধক ভাবে মাথা নাড়ালাম। স্যার তখন কোমল কণ্ঠে বললেন, অসুস্থ নয়তো কি হয়েছে? হঠাৎ করে খারাপ লাগছে? আজ খেয়ে আসোনি? এমআই রুমে যাবে? আমি আমার 9 বছরের স্কুল লাইফে ফিজিক্স স্যারকে কখনো এত নরম করে কথা বলতে দেখিনি। সব সময় দেখে এসেছি তিনি গম্ভীর, রকচটা, রাগী টাইপ মানুষ। আজ হঠাৎ তার এমন ব্যবহারে ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম আমি। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, আমি ঠিক আছি স্যার, আজ রিক্সা পাচ্ছিলাম না, তাই ক্লাসে আসতে দেরি হয়ে গেছে। আই এম সরি। আর ইউ শিওর যে তোমার এমআই রুমে যেতে হবে না? তুমি একদম ঠিক আছো? স্যারের কথা শুনে কনফিডেন্টলি বললাম, ইয়েস স্যার, আমি ফিট। আই ক্যান অ্যাটেন্ড মাই ক্লাস উইদাউট এনি প্রবলেম। আমার কথা শুনে স্যার আশ্বস্ত হয়ে বললেন, ইফ ইউ ফিল বেটার দেন ওকে, গো টু ইউর সিট অ্যান্ড অ্যাটেন্ড দ্য ক্লাস। থ্যাঙ্কস স্যার বলেই ভয় কাটিয়ে সিটে গিয়ে বসলাম। সিটে বসে খেয়াল করলাম ক্লাসের সবার ফেস রিয়াকশন। ক্লাসের সবাই যে বেশ অবাক হয়েছে তা তো জানা কথা, কারণ আমার মতো তারাও কখনো স্যারকে এত ভালো ব্যবহার করতে দেখেনি। স্যার অলওয়েজ একটু গম্ভীর মুডে থাকেন, আর রেগে গেলে তো কথাই নেই, খুন করে দিবে একদম। স্যারের রাগের সামনে যে কেউ ভয়ে শুশু করে দিবে এটাই স্বাভাবিক। ক্লাসগুলো সব ভালোভাবেই করলাম, কোনো প্রবলেম হয়নি। ব্রেক টাইম হতেই ক্লাসের সবাই আমাকে ঘিরে ধরলো। এক একজন বলছে, মৌরি, তুই তো এভারেস্ট জয় করে ফেলেছিস ইয়ার। প্যাচামুখো স্যারটা তোর সাথে কত ভালো বিহেভস করলো। দেরি করে যে এলি তাতে তো তোকে কিছুই বললেন না। ধমক তো দূর, উল্টো মিষ্টি করে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার। বাপরে বাপ, হিটলার স্যার আবার ভালো হলো কবে? স্যার সবার কথাই বেশ মনোযোগ দিয়ে শুনলাম, কিছু বললাম না। কি আর বলবো, স্যার যে হঠাৎ এত ভালো ব্যবহার করবেন তা কি আর আমি জানতাম? এত মিষ্টি করে যে কথা বলবেন তা তো আমি জীবনেও ভাবতে পারিনি। সত্যিই বেশ লাগছে। গলির রাস্তায় ভয়ে ভয়ে হাঁটছি আমি, বেশ লুকিয়ে লুকিয়ে, যেন কোনো মতেই ধরা না পড়ি। ধরা পড়লেই সর্বনাশ। আসলে সকালের ঘটনাটা নিয়ে বেশ ভীত। স্কুল যাবার টাইমে যেটা ঘটলো, প্রথমে তো না দেখেই ধাক্কা দিয়েছি, যদিও সেজন্য সরি বলেছি। তবুও পথযাত্রা কিরকম করলো, বলে কিনা ইচ্ছে করে ধাক্কা দিয়েছি। শখ কত! আমি এদিকে সময়ের তালে তাল মেলাতে দৌড়ে মরছি, আর আমি নাকি তাকে ইচ্ছে করে ধাক্কিয়েছি। তবে দ্বিতীয়বারে ধাক্কাটা তো ইচ্ছাকৃত, নিজের রাগ সামলাতে না পেরে ইচ্ছে করে মেরেছি। অবশ্য সেই ধাক্কা খাবারই যোগ্য। বললাম সরি, তবুও হুদাই ঝামেলা করলো, তাই দিলাম জোরসে ধাক্কা, যাতে তিনি উল্টে পড়লেন সাইকেলের উপর। তাই ভয়ে ভয়ে বাসায় ফিরছি।
যদি ওই ছেলের সাথে আবারও দেখা হয়, আমাকে পেলে তো উনি নিশ্চয়ই আস্ত রাখবে না। আই এম শিওর পানিতে চুবাবে, নয়তো 5 তলা থেকে ফেলে দিবে। বাবা গো বাবা, ভয়ে ভয়ে বাসায় এসে পৌঁছলাম। গেটের কলিং বেল টেপার সময় যে ভয়টা লেগেছিল না, মনে হচ্ছিল এই বুঝি ওই পথযাত্রা পেরিয়ে এসে বলল, পেয়েছি তোমাকে, কোথায় পালাবে এবার। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় বেঁচে গেলাম। স্কুল থেকে বের হবার পর থেকে বাসার গেটে ঢোকা অবধি ওই বদমাইশের সাথে দেখা হয়নি। তাই আমি মহা আনন্দিত বিকালে আমার ঘরে বসে মায়ের ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল, কিন্তু গেমসের প্রতি অতি মনোযোগ থাকায় দরজা খুলতে গেলাম না। ভাবছি যাবো কি যাব না। তখনই দরজা খোলার আওয়াজ পেলাম, বুঝলাম মা খুলে দিয়েছে। খেলতে খেলতে ফোনেই দেখে নিলাম কয়টা বাজে। এখন সময় 5টা। বাবার অফিস থেকে আসতে তো রাত 8টা তো বাজবেই। তবে এই সময় কে এলো? ফাইজাপু? ও আসলে তো এতক্ষণে ঠিক আমার ঘরে চলে আসতো। তবে ফাইজাপু আমার বড় আব্বুর মেয়ে, এবার HSC দিবে। সামনে এপ্রিলে ওর পরীক্ষা। ওদের বাসা আমাদের পাশের এলাকায়। ওর কোচিং কিংবা ক্লাস না থাকলে আমাদের বাসায় আসলে অবশ্যই মজাই হয়। জমিয়ে আড্ডা দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর ও যখন কে এলো তার কোনো সারা শব্দ পেলাম না, তখন ফোনটা রেখে দিলাম। গায়ে ওড়না জড়িয়ে ভদ্র ভদ্র স্টাইল নিয়ে ঘর থেকে বেরোলাম। ড্রয়িং রুমে এসে দেখলাম আমার মা একজন আন্টি আর পাশের বাড়ির ওই মেয়েটা। আমাকে দেখি আমার মা জননী মৃদু হেসে ডাক দিল আমায়, মরি, এদিকে আসো তো। আমি এগিয়ে আসতেই মা বলল, আমাদের পাশের বাসায় থাকেন ওনারা, তোমার আন্টি, পরিচয় হও। মায়ের কথা শুনে মিষ্টি হেসে আন্টিটাকে সালাম দিলাম। তারপর বললাম, কেমন আছেন? উনিও বেশ সুন্দর করে সালামের জবাব দিয়ে আমার নাম জানতে চাইলেন। আমি জবাব দিয়ে রুতবার পাশে গিয়ে বসলাম। মেয়েটা আমাকে দেখে বড় খুশি হয়ে গল্প ছুড়ে দিল। আমিও গো বেচারা ভাবে বসে রইলাম। গল্পের এক পর্যায়ে আমার মা আন্টিকে উদ্দেশ্য করে বললেন, তা ভাবি, আপনারা দুজনে এলেন কেন? পরিচয় হতে যখন এসেছেন তখন ভাই আর আপনার ছেলেকেও সাথে নিয়ে আসতেন, ভালোই হতো। মায়ের কথা শুনে আমি কিছুটা আগ্রহ নিয়ে আন্টির দিকে তাকালাম। দেখি কি উত্তর দেন তিনি। মায়ের কথার জবাবে মৃদু, হ্যাঁ গো, আজ 10টার সময় আছে, কিন্তু রুদবাকেও তো একটু স্কুলে দিয়ে আসতে হবে, নতুন এলাকার রাস্তাঘাট চেনাতে হবে। আন্টির কথা শুনে মনে হলো রুতবার সাথে উনি না গেলেই ভালো হবে। পরীক্ষা দিতে হবে, তাই প্রিপারেশন নেওয়ারও একটা ব্যাপার আছে। তাই ভদ্রতা করে বললাম, তাহলে আমার সাথেই না হয়ও যাক, ভাইয়া না হয় পড়ুক, আমিও তো স্কুলেই যাচ্ছি। আমার প্রস্তাবে আন্টি হয়তো কিছুটা ইতস্তত বোধ করলেন। বললেন, সমস্যা হবে না তো? না না আন্টি, সমস্যা কেন হবে? ও তো স্কুলের সবকিছুই চেনে, শুধু আমার সাথে যাবে, এটুকুই। আন্টি আরো কিছু বলতে গেলেই রুতবাও সাই দিয়ে বলল, হ্যাঁ আম্মু, আমি না হয় মৌরি আপুর সাথে যাই, ভাইয়াকে আর কষ্ট না করাই। তারপর ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া থাক, তোর আর যাওয়ার দরকার নেই, আমি আপুর সাথেই যাচ্ছি। আমাদের কথা শুনে আর কিছু বললেন না আন্টি। ভরসা পেয়ে বাড়ির ভেতর ঢুকে গেলেন। আমিও ওর সাথে আগাতে লাগলাম। আসার সময় লক্ষ্য করলাম ছেলেটা কেমন ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমি বুঝি না এতে ভ্রু কুচকানোর কি আছে। আমি যেটাকে হেল্প করলাম তাতে তো তার খুশি হবার কথা, তা না ভ্রু কুচকে প্যাঁচার মতো তাকিয়ে আছে। তাই ওনাকে উদ্দেশ্য করে একটা ফেংচি কেটে চলে আসলাম। রিকশায় যেতে যেতে রুতবার কাছে শুনলাম ওর ভাইয়ের বায়োডাটা। ব্যাটা নাকি খুব ব্রিলিয়ান্ট, এবার HSC দিবে। তার মানে ফাইজা আপুর ব্যাচের, পরেও সিটি কলেজে। তাহলে তো ফাইজা আপুকে চেনার কথা। যাই হোক, চিনতেই পারে, আমার তাতে কি। সেই মহা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নাকি আবার মহা ভদ্র, নম্র ভদ্র মিশুক টাইপ ছেলে, সবার সাথে মিশতে পারে। অপরিচিত কাউকেও নাকি খুব সহজেই আপন মানুষ বানিয়ে নেয়। আর ঝগড়া, সে তো এর ধারে কাছেও যায় না। খুবই শান্তিপ্রিয় মানুষ, রাগ নাকি করেই না। হঠাৎ করে রেগে গেলেও তার মাত্রা সীমিত। রুতবার মুখে ওর ভাইয়ের এমন গুণগান শুনে থ মেরে গেলাম আমি। বলে কি এই মেয়ে, ওর ভাইয়ের রাগ নেই? তাহলে আমাকে ধমকেছিল কে? আমার সাথে ঝগড়া করেছিল কে? সেই প্রথম দিন থেকেই তো আমার সাথে ধমকা ধমকি আর ঝগড়া করছে। ওই ছেলের ক্যারেক্টার সার্টিফিকেট শুনে বিশ্বাস না করলেও এটুকু বিশ্বাস করতে বাধ্য হলাম যে সে মাল্টি ট্যালেন্টেড।
একজন ভালো ডিরেক্টর, একজন ভালো ডিবেটার, ভালো ফুটবলার, বাস্কেটবল চ্যাম্পিয়ন, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে, আরো কত কি। ওদের ঘর নাকি মেডেল আর ট্রফিতেই ভর্তি। যদিও বাসের ভেতর অব্দি এখনো যাওয়া হয়নি আমার, প্রায় সবগুলোই নাকি জাতীয় পর্যায়ের পুরস্কার পেয়েছে। এতগুলো ইভেন্টে প্রাইজ পাবার জন্য নাকি একবার বছরের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল। ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে স্কুল লাইফ শেষ করেছে, এখন কলেজে। ক্লাসগুলোতে ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারলাম না, কেন জানি মন বসছিল না। তাই লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে বসলাম, H.G. ওয়েলসের দ্য ইনভিজিবল ম্যান, কিন্তু সেটাও ভাল লাগছে না। অথচ এই বইটা যখন প্রথম পড়েছি তখন কত আগ্রহই না ছিল, মায়ের কাছে বকাও খেয়ে পড়েছি। এখন কোথায় হারালো সেই আগ্রহ? বই বন্ধ করে রাখলাম, গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, সত্যিই ছেলেটা এত ভালো, এত ব্রিলিয়ান্ট মানুষও হয়। যদিও আমার বয়স কম, তাই বাইরের জগৎ সম্পর্কে খুব একটা জানা নেই আমার। খুঁজলে হয়তো এর চেয়েও ব্রিলিয়ান্ট মানুষ পাওয়া যাবে। আচ্ছা, ধরলাম রুতবা আমাকে বানিয়ে বানিয়ে বলেছে, কিন্তু কারোর সম্পর্কে কি এত কিছু বানিয়ে বলা সম্ভব যদি তাতে এতটুকু সত্যি না থাকে? আর আমার সামনে ওর ভাইয়ের নামে এত কিছু বানিয়ে বলেই বা কি লাভ? নিজের ভাইয়ের ইমেজটা বাড়ালো, কিন্তু ও তো জানেই আমাদের বাসা কাছাকাছি, তাই যে কোনো দরকারেই তো ওদের বাসায় যেতে পারি আমি। তখন যদি ওসব ট্রফি আর মেডেল না দেখি, তখন ওর কথাগুলো সব মিথ্যে হয়ে যাবে না? শুধু শুধু মিথ্যে বলে লাভ কি? তারপর হঠাৎ মনে হলো, আচ্ছা ছেলেটার চেহারাটা কেমন ছিল? ঝগড়ার তালে তো তার ফেসটা ঠিক করে লক্ষ্যই করিনি। কেমন ছিল ভাবতে ভাবতেই মনে পড়ল সেই প্রথম দিনের কথা। লম্বা চওড়া সুদর্শন তরুণ, উজ্জ্বল শ্যামলা চেহারা, চ্যাপ্টা মুখমণ্ডলে চমৎকার দুটি চোখ, বাম ভ্রুর উপরে ছোট্ট একটা তিল, চেহারার সাথে মানানসই নাক আর মেরুন রঙের দুটো ঠোঁট, পারফেক্ট ম্যাচিং হেয়ার কাট, কাঁধে ঝুলছিল একটা গিটারের ব্যাগ, আর সে বসেছিল তার ফোনিক্স সাইকেলে। মনে মনে তার চেহারা চরিত্র খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করলাম। সত্যিই অসাধারণ ছেলেও যে কোনো মেয়েই ক্রাশ নামক বাস খেতে বাধ্য, যে কেউই নির্দ্বিধায় তার প্রেম সাগরে ডুব দিতে চাইবে। তবে আমি কেন ক্রাশ খেলাম না? ঝগড়ার তালে ব্যস্ত ছিলাম বলে? কেন প্রথম দেখায় হা করে না তাকিয়ে ঝগড়ায় নিমগ্ন হলাম আমি? সরি না বলে উল্টে কপাল কেটে দিলাম। উফ, এসব না হলে তো ক্রাশটা খাওয়া যেত। ফার্স্ট ক্রাশ, ধ্যাত্তের কি। আজ বৃহস্পতিবার, তাই হাফ ডে ছিল আমার। 4টে ক্লাস হয়ে ছুটি হয়ে গেছে। সপ্তাহের বাকি দিনগুলোতে অবশ্য 6টা ক্লাসই হয়, কিন্তু বৃহস্পতিবারে হয় 4টা। ভাবতে ভাবতে অটো এসে থামলো গলির মোড়ে। ভাড়া দিয়ে গলির ভেতর ঢুকতেই শো করে এসে একটি সাইকেল আমাকে পাশ কাটিয়ে গেল। চোখ তুলে তাকিয়ে দেখলাম ওই ভাইয়াটা, তাই পেছন থেকেই ডেকে উঠলাম, ভাইয়া একটু শুনবেন? ডাক শুনেই তৎক্ষণাৎ হাইড্রোলিক ব্রেক কষলেন তিনি, ফলে সাইকেলের সামনের চাকাটা স্থিরভাবে দাঁড়িয়ে গিয়ে পেছনের চাকাটা সামান্য উঁচু হলো, আর তিনি হিরো স্টাইলে পিছনে না ঘুরে শুধু মাথা ঘুরালেন, ভ্রু কুঁচকে বললেন, সমস্যা কি? সুযোগ পেয়ে এগিয়ে গেলাম আমি, মুখে একটা ইনোসেন্ট ভাব লাগিয়ে বললাম, সরি। সরি ফর হোয়াই? তার কথা শুনে মনে হচ্ছে ব্যাটা কিছুই জানে না। তার মানে ঘটনাটা কি ভুলে গেছে? তাহলে কি মনে না করে দিয়ে পালাবো? না না, এটা ঠিক হবে না। সরি বলতে যখন এসেছি তখন বলেই যাই। তাই বললাম, অ্যাকচুয়ালি সেদিন মাথা ঠিক ছিল না, এর আগের মাথায় ধাক্কা দেবার জন্য সরি। সরি বলার জন্য মাঝ রাস্তায় দাঁড় করালে? তিনি ব্যঙ্গ কণ্ঠে বলতেই মুহূর্তেই রাগ উঠে গেল আমার। রাগ নিয়ে বললাম, তাহলে কি আপনার বাসায় গিয়ে সরি বলে আসবো, নাকি সরি বলার জন্য আপনাকে আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াবো? আমার রাগ দেখে উনি ভাব নিয়ে বললেন, এতই যখন দেমাক তখন সরি বলছো কেন? আর আমি ভালো করে জানি সেদিন তুমি ইচ্ছে করেই ধাক্কা দিয়েছিলে, সো তোমার সরি নট অ্যাকসেপ্টেড। কথাটা শুনেই রাগে গা জ্বলতে লাগলো আমার। ব্যাটার ভাব কত! ভীষণ রাগে জর্জরিত হয়ে বললাম, আমার সরি বলার দরকার তাই বলেছি, অ্যাকসেপ্ট করার হলে করুন, না হলে নাই, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বলেই তাকে রেখে গটগট করে এগিয়ে গেলাম আমি, আর উনি অবাক চোখে তাকিয়ে রইলেন। ইস, সরি বলেছি দেখে ভাব কত! বলে কি না নট অ্যাকসেপ্টেড, মনে হয় ওনাকে সরি বলার জন্য মরে যাচ্ছি আমি, তাই দেমাগ দেখাচ্ছে। ভাবতেই হঠাৎ করে মনে হলো, এটা কি করলাম আমি? সরি বলে ঝগড়া মিটমাটির বদলে উল্টে নতুন করে ঝগড়া লাগিয়ে এলাম।
না না, সরি তো বলতেই হবে। নতুন করে আর কোনো ঝামেলায় জড়াতে চাই না আমি। ভেবেই আবার উল্টো পথে ফিরে চললাম। গলির মোড়ে আসতেই লক্ষ্য করলাম ওনাকে ঠিক যেখানটায় দাঁড় করিয়েছিলাম ঠিক সেইখানটাই দাঁড়িয়ে আছেন। একটুও নড়াচড়া করেননি বোধহয়। আমাকে ফিরে আসতে দেখে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচালেন তিনি, যার অর্থ হয়তো এই, কি ব্যাপার, ফিরে এলে যে? তার ব্যঙ্গ করা ভ্রুয়ের নাচন দেখেও না দেখার ভান করে এগিয়ে এলাম। অত্যন্ত ভদ্রভাবে বললাম, আই এম সরি। ঝগড়া থামাতে এসে নতুন ঝগড়া লাগাতে বসেছি আমি। সেটা মনে হতেই ফিরে এলাম। আমার উচিত ছিল ঠান্ডা মাথায় কথা বলে একটা শান্তি চুক্তি করা। যাই হোক, আমি দুঃখিত সেদিনের কথা ব্যবহারের জন্য, আজকের জন্য। প্লিজ ফরগিভ মি। আমার কথা শুনে তিনি শয়তানি হাসি দিয়ে বললেন, যদি অ্যাকসেপ্ট না করি তো? অ্যাকসেপ্ট করবেন না কেন? আজব, আমি সরি বলে ম্যাটার সলভ করতে যাচ্ছি আর আপনি সেটা অ্যাকসেপ্ট না করে কাহিনী লম্বা বানাতে চাইছেন। প্রচন্ড রাগে ভ্রুচোরা কুচকে এলো আমার। কিন্তু আমার তো শুকনো সরিতে চলবে না। চলবে না মানে? এখন কি এজন্য কিস করতে হবে আপনাকে? মাথায় হাত রেখে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল ঘষছি আমি। নিজের সপ্তম আসমানে ওঠা রাগটাকে কোনো মতে সামলে নেবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। যতই ভালো করে কথা বলতে যাচ্ছি ততই বিষয়টাকে আরো ঘোলাটে করে তুলছে এই ছেলে। সরি বললাম তো বলে শুকনো সরিতে চলবে না। এজন্যই লোকে বলে ছেলেদের বেশি পাত্তা দিতে নেই। ভালো বুঝে কথা বলতে এলে এদের দেমাগ বেড়ে যায়। ভাবি আমি কি হলাম রে? মহারাজা হচ্ছিস তুই, শালা আবাল। তবুও নিজেকে কন্ট্রোল করে অ্যাপ্রনের পকেটে হাত চালালাম আমি। সেখান থেকে বেরিয়ে এলো একটা ডেয়ারি মিল্ক সিল্ক চকোলেট। সেটা কিনেছিলাম বাসায় গিয়ে শান্তি মতো খাবো বলে, কিন্তু সেটা হচ্ছে না। ঝগড়া মেটানোর জন্য এখন আমার সাধের সিল্কটাকেই বলি দিতে হবে। চকলেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন ধরুন, এটা খান, মাথা ঠান্ডা করুন, আর সিল্কের মতো গলে গিয়ে আমায় মাফ করুন। সরি। তিনি সেটা না নিয়ে বললেন, আমার মাথা ঠান্ডাই আছে, তাই এটার দরকার হবে না। মাথা গরম তো তোমার পিচ্ছি, তাই এটা তুমিই রাখো। আর আমি সরি অ্যাকসেপ্ট করেছি অনেক আগেই, নয়তো আম্মুকে তোমার কথা বললেই পারতাম। তখন মজা দেখতে। এতক্ষণ তোমাকে পচালাম মজা নেবার জন্য। তোমাকে রাগাতে দারুণ লাগলো। বাই দা ওয়ে, রাগ কমাও মিস রাগিনী। পিচিদের বেশি রাগ থাকতে নেই। ঠান্ডা মাথায় কাজ করলে যে কোনো কিছুই খুব সহজভাবে হয়ে যায়, বুঝলে? বলেই বাঁকা হাসি দিয়ে সাইকেল নিয়ে চলে গেলেন তিনি। আর আমি অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম সেথায়। ডিনারের জন্য ডাইনিং টেবিলে বসে আছি আমি। মা রান্নাঘরে কি যেন করছে। আমি এখনো বসে আছি, কারণ আমাদের বাসার নিয়ম হচ্ছে সবাই একসঙ্গে খেতে বসা। বাড়িতে যে যে উপস্থিত থাকবে সবার জন্য এই নিয়ম প্রযোজ্য। নিয়ম আমার বাবার আবিষ্কৃত। তার মতে বাড়িতে আমরা মাত্র 3 জন। সেই 3 জনও যদি ভিন্ন ভিন্ন সময় খেয়ে নিই তখন কেমন হবে? তাই একসাথেই খাওয়া হয়। এতে সারাদিন দেখা হোক বা না হোক খাওয়ার সময় হয়। বাড়িতে কোনো গেস্ট থাকলেও এই নিয়ম চলমান। ঘড়িতে দেখলাম আমার টেবিলে বসার ঠিক 2 মিনিটের মাথায় বাবা এলো। তিনি অবশ্য মাত্রই অফিস থেকে ফিরলেন। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলেন। বাবা চেয়ার টেনে বসতে বসতেই আমাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু কি অনেকক্ষণ ধরে বসে আছো নাকি? আমি মাথা নাড়িয়ে মিষ্টি হেসে বললাম, না বাবা, মাত্র 2 মিনিট হলো বসেছি, নো প্রবলেম। আজ স্কুলে গিয়েছিলে? পড়ালেখা কেমন চলছে তোমার? জি গিয়েছিলাম, জানুয়ারি মাস তো, তাই পড়ালেখা একটু। বুঝতে পেরেছি, ক্লাস হচ্ছে না ঠিক মতো, তাই তো? সেটা হবেই, স্পোর্টস টাইমিংয়ে তো পড়ালেখা হয় না। কিন্তু তাই বলে তুমি চুপ করে বসে থেকো না, তোমার পড়া কন্টিনিউ করো। আচ্ছা বলেই ভদ্রভাবে মাথা নাড়িয়ে সাই জানালাম। আমার বাবা মা আমার পড়ালেখার প্রতি বিশেষ খেয়াল রাখেন। বিশেষ করে বাবা, কখন কি হচ্ছে, কোন শিক্ষক লাগবে নাকি কোনো গাইড, কোন টেস্ট পেপার কিনবো কিনা, সবই তিনি দেখেন। আমি এগুলো নিয়ে কখনোই ভাবি না, কারণ বাবা আমার জন্য যাই আনবেন তাই আমার জন্য বেস্ট। আমার নিয়মিত ক্লাস, কোচিং সব কিছুরই খোঁজ রাখেন তিনি। বাবার মতে সন্তানদের পিছনে শুধু কারি কারি টাকা ঢাললেই সন্তান কখনো মানুষ হয় না। সন্তানকে সুসন্তান এবং সুনাগরিক করতে হলে তার দিকে ঠিকঠাক খেয়াল রাখতে হবে। তাই লেখাপড়া, খাওয়া দাওয়া, পারিপার্শ্বিক পরিবেশ সবকিছুরই খোঁজ নেওয়া উচিত। আর সন্তানদের উচিত পিতামাতার কথা ভাবা। যে বাবা মা তাদের কথা ভেবে এত কিছু করেন, তাদের কথা না ভেবে কিছুই করা ঠিক না। আমিও অবশ্য তাদের মতের সাথে একমত। তাই আমিও চাই আমার জীবনের প্রতিটা সিদ্ধান্ত তারাই নিক।
তারা যা বলবে আমি তাই করব। খাওয়ার মাঝেই বাবা হঠাৎ মাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার মাহিরের কথা মনে আছে রিনি? মাহির, অন্তরা। মা খেতে খেতেই বলল, কোন মাহির? অন্তরা? ঠিক চিনতে পারছি না তো। আরে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। তোমাকে মাহিরের কথা বলেছিলাম না? ওই যে অনার্স ফাইনাল ইয়ারে থাকতে বাড়ি থেকে পালিয়েছিল, তারপর একদিন আমার কাছে এসে জানালো ও বিয়ে করে ফেলেছে। মনে পড়েছে না? মার মনে হয় এবার মনে পড়ল। ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, তখন তো সবে আমাদের বিয়ে হয়েছে, ঢাকায় থাকি। তখন একদিন উনি আমাদের বাসায় এলেন, বললেন স্ত্রী অসুস্থতার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন, তাই তোমার সাথে দেখা করতে এসেছিলেন। মায়ের কথা শুনে বাবাও বেশ খুশি হলেন। বললেন, এই তো সব মনে পড়েছে। ওরা এখন কোথায় জানো? না, সিঙ্গাপুর থেকে ফিরে এসে তো দেখা করার কথা ছিল, কিন্তু ওনারা আর আসেনি। আমরাও তো ঢাকা থেকে এখানে চলে এসেছি। আর অন্তরা ভাবির সাথেও তো আমার দেখা হয়নি কখনো। মার হতাশ কণ্ঠ শুনে বাবা খুব আগ্রহ নিয়ে বললেন, তখন দেখা হয়নি তো কি হয়েছে, এবার হবে। আমাদের পাশের বাসাটা তো ওদেরই। 1 সপ্তাহ হয়ে গেল ওরা ওখানে উঠেছে। তার মানে ওই ভাবির নাম অন্তরা? দেখা হয়েছিল নাকি? আরে হ্যাঁ, কয়েকদিন আগেই তো এসেছিল বাসায়। আমি তো ওনাকে আগে দেখিনি, তাই চিনতে পারিনি। কিন্তু তুমি জানলে কি করে? আজ অফিস থেকে ফেরার পথে এই গুলির মোড়ে হাবিব ভাইয়ের দোকানের সামনে মাহিরের সাথে দেখা। তারপর বাবা মার কথা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হলো রুতবা আর ওই বজ্জাতটা মাহির আঙ্কেলের ছেলে মেয়ে। দাঁড়ান, ওদের গল্পটা আগে বলেনি। মাহির হাসান গ্রামের বেশ প্রভাবশালী কৃষকের সন্তান। বাবার প্রবল আকাঙ্ক্ষায় ছেলেকে শহর পাঠিয়েছিলেন পড়তে। ছেলেও বেশ ব্রিলিয়ান্ট ছিল, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। আমার বাবার সাথে মাহির আঙ্কেলের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই, বাসাও ছিল পাশাপাশি। কলেজ পাশ করার পর দুজনে একই সাথে ঢাকায় জন পড়তে। ঢাবিতে পড়ার সময় নাকি অন্তরা নামক এক মেয়ের সাথে পরিচয় হয় মাহির আঙ্কেলের। অন্তরা আন্টিও সম্ভবত ঢাবিরই স্টুডেন্ট ছিলেন। আঙ্কেলের 3 ব্যাচ জুনিয়র মেবি। তাদের প্রেমের কথা তেমন কেউই জানতেন না। অবশ্য বাবা বিষয়টা জানতেন, কারণ তারা ছিলেন অন্তরঙ্গ বন্ধু। আর ঠিক সেই সূত্রেই গল্পটা আমার অজানা নয়। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন আঙ্কেল বাড়ি থেকে পালালো মানে আসলে নিখোঁজ হয়ে গেলেন। বেশ কয়েকটা ছুটির পরও বাড়ি ফেরেন না, চিঠির জবাব দেন না, এরকম। শেষে ওনার বাবা মানে রুতবার দাদা শহরে গিয়ে খোঁজ নিলেন। অনেক খোঁজার পরও ওনার কোনো খোঁজ না পেয়ে অবশেষে হতাশ হয়ে গ্রামে ফিরলেন তিনি। বাবাও অবশ্য তখন জানতেন না আঙ্কেল কোথায়, তবে তিনি আন্দাজ করেছিলেন অন্তরা আন্টির জন্যেই হয়তো পালিয়েছিলেন তিনি। তারপর হঠাৎ আঙ্কেল নিখোঁজ হবার 3 বছর পর বাবা তখন চাকরির কারণে ঢাকায় থাকেন, সদ্য বিয়ে করেছেন। হঠাৎই একদিন তার অফিসে আঙ্কেলের আগমন। উনিই এসেছিলেন বাবার খোঁজে। তারপর তার কাছ থেকেই বাবা জানতে পারল অন্তরা আন্টি নাকি অন্য কোথাও বিয়ে দেবার কথা হচ্ছিল। আর তখন আঙ্কেল এমন কোনো চাকরি করেন না যে তার বাসায় প্রস্তাব পাঠাবে। নেহাতি ছাপোষায় স্টুডেন্ট মানুষ, তাই উপায় না পেয়ে মাহির আঙ্কেল অন্তরা আন্টিকে বিয়ে করে গা ঢাকা দেন। বাবা বিয়ে করেছে শুনে মাকে দেখতে আমাদের বাসায় যান আঙ্কেল। তবে আন্টি জানটি কি যেন কঠিন অসুস্থতায় ভুগছিলেন তিনি, তাই আঙ্কেলরা পাড়ি জমিয়েছিলেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য। পরদিন ছিল শুক্রবার। এতদিনকার প্রিয় বন্ধুর সাথে দেখা হয়েছে ভেবেই ভীষণ আনন্দিত আঙ্কেল আন্টি। সেই আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দিতে তাই আজ দুপুরে ওনাদের বাসায় দাওয়াত আছে আমাদের। বন্ধুর কথাই না করেনি বাবা, সহজেই রাজি হয়ে গেছেন। তাই সকাল সকাল গোসল করে নিয়েছি। রেডি হয়ে সময়ের একটু আগে ভাগেই ওদের বাড়ি চলে গেলাম আমি আর মা। উদ্দেশ্য একটু আড্ডা দেওয়া আর আন্টিকে হেল্প করা। হেল্প অবশ্য আমি করব না, মা করবে। আমি তো যাচ্ছি শুধু আড্ডা দিতে, যদিও ওই খবিশটার মুখোমুখি হবার কোনো ইচ্ছেই নেই আমার। কিন্তু কি আর করার, যেতেই হবে। ফ্যামিলি ইনভিটেশন বলে কথা। বাড়ির সামনে এসে কলিং বেল বাজাতেই হাসি মুখে দরজা খুলে দিলেন অন্তরা আন্টি। মাকে উদ্দেশ্য করে বললেন, আরে ভাবি, আসুন আসুন। বলেই দরজা থেকে সাইড হয়ে দাঁড়ালেন তিনি। মা ভিতরে ঢুকতে ঢুকতেই বলল, কেমন আছেন ভাবি? জি ভালো ভাবি, ভেতরে চলেন, বসে আড্ডা দেই। আরে মৌরুমিয়া, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে গিয়ে বসো।
জি আন্টি বলেই সৌজন্যতার মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছি আমি। এখানে আসার পর থেকেই এখানে এসে চুপ করে বসেছি, আর উঠিনি। ঘরে ঢোকার পর অবশ্য রুতবার সাথে বসেই গল্প করেছি, কিন্তু কি যেন একটা কাজের জন্য আন্টি ওকে ডেকেছে, তাই একা একা বসে আছি। আমার মা জননীও এখন আন্টির সাথে রান্নাঘরে আছেন, টুকটাক গল্পের তালে তালে তাকে তার কাজে হেল্প করছে। আগেই বলেছি সেই উদ্দেশ্যেই এত তাড়াতাড়ি আসা। তবে মায়ের উদ্দেশ্যটা পূরণ হলেও তো আর আমারটা পূরণ হলো না। রুতবার সাথে আড্ডা দেওয়া আর হলো না। একা একা বসে বোর হচ্ছিলাম। হঠাৎই রুতবার দেখা মিলল। হাতে কিসের যেন একটা বক্স নিয়ে ও যাচ্ছিল রান্নাঘরের দিকে। ওকে দেখেই ডাক দিলাম, রুতবা তুমি কি খুব ব্যস্ত? আমার কথা শুনে যেন ও একটু ইতস্তত করে বলল, না মানে আপু একটু ব্যস্ত, একটু পরে এসে বসে তোমার সাথে আড্ডা দেই, মা ডাকছে। রুতবার সমস্যাটা বুঝতে পারলাম, তাই হতাশ হয়ে বললাম, ওহ আচ্ছা যাও। ও আমার মন খারাপ বুঝতে পেরে বলল, মন খারাপ করো না আপু, আমি তো একটু পরেই আসছি। তারপর কি যেন একটা ভেবে বলল, তুমি বরং ততক্ষণে আমাদের বাসাটা ঘুরে দেখো, দেখো কেমন লাগে। কথাটা শুনেই বোরিং ভাবটা কেটে গেল আমার। সত্যিই তো, এতক্ষণ ধরে এখানে বসে বসে ঝিমানোর চেয়ে তো হেঁটে হেঁটে ওদের পুরো বাড়িটা দেখাই ভালো ছিল। আসলেই আমার বুদ্ধি কম, কিন্তু সমস্যা হচ্ছে বাড়ি দেখতে গিয়ে যদি ওই খবিশটার সাথে দেখা হয় তখন। অবশ্য ওদের বাড়িতেই যখন এসেছি তখন তো ওনার সাথে দেখা হওয়াটাই স্বাভাবিক, তাই তাকে ভয় পাওয়াটা ঠিক হচ্ছে না। আর দেখা হলেই বা কি, ঝগড়া করবে তো করুক না, এখানে আমার মাও আছে, দেখি কি হয়। 7-5 ভাবতে ভাবতেই বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। প্রথমেই ঢুকলাম রুতবার ঘরে। ড্রয়িং রুমের সাথেই এই ঘরটা। খুব একটা পরিপাটি না হলেও তা যথেষ্টই বলা চলে। রুমের এক সাইডে বিছানা, আর তার সাথে স্টাডি টেবিল, একপাশে আলনা, ওয়ার্ড্রব। ছোট্ট একটা রুম, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বাচ্চা মেয়ের ঘর, কারণ রুমটার সবখানেই বাচ্চা সুলভ স্টিকার, কার্টুন লাগানো। বিছানায় ড্রয়ারের উপরে ছোট বড় টেডি বিয়ার সাজানো। রুতবার ঘরটা দেখে কিছুটা অবাক হলাম আমি। ক্লাস 6-এ পড়ে, অথচ রুমটাকে দেখো 1-এর বাচ্চার মতো করে সাজিয়েছে। আমার ঘরে কেন, পুরো বাসায় খুঁজেও একটা টেডি বিয়ার পাওয়া যাবে কিনা সন্দেহ, কারণ ছোটবেলা থেকেই এই জিনিসগুলো আমার বড্ড অপছন্দের। বাচ্চাদের মতো রাগ, জেদ, বায়না, ওদের মতো পুতুল চড়িয়ে খেলাটা সত্যিই বড় বিরক্তিকর। তবে বাচ্চাদের মতো চকোলেট খেতে দারুণ লাগে আমার। সারাদিন যে চকোলেটের উপর ডুবে থাকি তা না, কিন্তু প্রতিদিন চকলেট ছাড়া আমার চলেই না। রোববার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে ঢুকলাম। ঘরটা আয়তনে বেশ বড়। ঘরের চারপাশের দেওয়ালে বড় বড় বুক শেলফ লাগানো, যেগুলো ভর্তি নানা রকমের বই। ঘরের ঠিক মাঝখানে বেশ আধুনিক একটা সোফা আর টি টেবিল সেট করা। আঙ্কেলের বইয়ের কালেকশন দেখে ভীষণ অবাক হলাম আমি। বিভিন্ন স্বনামধন্য লেখকের বই, প্রবন্ধ, উপন্যাস, নাটক তো আছেই, সাথে ইতিহাসের বই, ইসলামিক ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রির নানা বই, সাথে ইংলিশ লিটারেচারের বই। বাংলা সাহিত্যের সব কালজয়ী লেখক রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল, মধুসূদন, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল পর্যন্ত আছে। এদের প্রায় সব বই আছে সংগ্রহে। ইংলিশ লিটারেচারের বিখ্যাত শেক্সপিয়ার, মার্ক টোয়েন, মিল্টন, এইচ.জি. ওয়েলস, জুল ভার্ন, জোনাথন সুইফট, রাশিয়ার ভলতেয়ার, লিও টলস্টয়, এরাও বাদ যায়নি সেখান থেকে। বেশিরভাগ বই আমার অপরিচিত, তবে লেখকের নামগুলো মোটামুটি চিনি। শুধু দেওয়ালের সেলফগুলোতে জায়গা হয়নি বলে 4টে আলমারি দিয়ে ঘরের মাঝখানে 4 কোণা আর একটা চতুর্ভুজ সাজিয়েছেন বই দিয়ে। ঘরটাকে একটা লাইব্রেরি বলা চলে। বইগুলোর তাক পেরিয়ে ঘরের এক কোণায় দেখলাম একটা আলমারি ভর্তি সুন্দর করে মেডেল, ট্রফি আর স্মারক সাজানো। সেগুলো আপন মনে দেখছি। হঠাৎ কেউ একজন এসে কাঁধে হাত রাখতেই চমকে উঠলাম আমি। আলমারিটা ভর্তি বিভিন্ন মেডেল, ছোট বড় ট্রফি, বেশ কিছু স্মারক রাখা আছে। স্মারকগুলো পড়ে দেখলাম বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া এগুলো, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশি গান ইত্যাদিতে। মেডেলগুলো বোধহয় ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টনে জিতেছে। চুপচাপ দাঁড়িয়ে ওগুলো নিয়ে মনে মনে হিসেব করছি।
হঠাৎ কে যেন এসে আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠে পিছনে ঘুরে দেখি রুতবার বড় ভাই মানে মাহির আঙ্কেলের ছেলে দাঁড়িয়ে আছে। উনি আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে বললেন, তুমি কি করছিলে এখানে? হঠাৎ এভাবে এসে দাঁড়িয়ে থাকাতে খানিক ভয় পেয়েছি আমি, তাই ভয়ার্থ গলায় বললাম, না মানে এমনি বসেছিলাম, ভালো লাগছিল না, তাই পাশেটা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কি। উনি ওনার ভ্রুচোরা কুচকে রেখেই বললেন, ঘুরে দেখছো ভালো কথা, কিন্তু আমাদের বাসায় এসেছো কেন? কি মতলব? এই ছেলের কথা শুনলে অলওয়েজ আমার মাথা গরম হয়ে যায়। এই উজবুক কখনোই ভালোভাবে কথা বলতে পারে না, সব সময় গা চালানো মার্কা কথা বলতে ওস্তাদ। তাই রাগ হয়ে তাতে দাঁত চিপে বললাম, আপনার সাথে প্রেম করতে এসেছি, হয়েছে? তাই নাকি? তা তোমার কি মনে হয় আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে প্রেম করবে তোমার মতো একটা পিচ্চির সাথে? আমি কি এতই সস্তা? হ্যান্ডসাম যে আমার চেহারার নাম রাখছে পিয়ারা, শালা বজ্জাত। আপনি সস্তা না দামি সেটা আমার দেখার বিষয় না। আর এটা কেমন ম্যানার্স? নিচে বাসায় ডেকে এনে নিজেই অপমান করছেন। বলেই হাত ভাঁজ করে অন্যদিকে তাকালাম। উনি যে আমার কথা শুনে বেশ অবাক হয়েছেন সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। উনি বিস্মিত কণ্ঠে বললেন, আমি ডেকেছি, তাও তোমার মতো ডাকাইত্তা মাইয়াকে? ইম্পসিবল। এই খবরদার, ডাকাইত্তা মাইয়া বলবেন না। আমি কি আপনার সাথে ডাকাতি করেছি নাকি? আর আপনি কেন ডাকবেন? ডেকেছে তো আপনার বাবা। আমার কথা শুনে উনি যেন কি বিড়বিড় করতে লাগলেন। ডাকাইত্তা মাইয়া বলবো না তো কি? ডাকাতি করেই তো কপালটা কেটে দিলে। আর যে রাগ, এই রাগেই তো। ওনার বিড়বিড়ানি দেখে বিরক্ত হলাম আমি। বিরক্তিতে বলে উঠলাম, ওই মিয়া, কি এত বিড়বিড়ান? ও হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি আজ আব্বুর এক ফ্রেন্ডের আসার কথা, ফ্যামিলি নিয়ে। কিন্তু তুমি? বলেই অবাক চোখে তাকালেন আমার দিকে। আমিও তাতে দাঁত চিপে বললাম, জি হ্যাঁ, আমার আব্বাজানি আপনার আব্বাজানের বন্ধু, জিগর কি দোস্ত, অ্যান্ড আমরা আপনাদের পাশের বাসায় থাকি, বুঝছেন? বলেই তাকে রেখে ড্রয়িং রুমের দিকে চলে এলাম। আর উনি ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার আসার দিকে। বোঝাই যাচ্ছে আমার কথা শুনে বেশ বড় লেভেলের একটা ছটকা খেলেন। খাক গে, তাতে আমার কি? ড্রয়িং রুমে এসে দেখি রুতবা টি টেবিলে নাস্তা সাজিয়ে রেখে টিভি দেখছে। আমাকে আসতে দেখে বললেন, আরে আপি, এসো, বসো এখানে। বলেই ওর পাশে বসার জায়গা করে দিল। আমি ওর পাশে বসতেই প্রশ্ন করে বসলো, কেমন লাগলো আমাদের বাসাটা? দারুণ সুন্দর। মিষ্টি হেসে জবাব দিলাম আমি। তারপর দুজনে মিলে গল্পে মজে উঠলাম ক্রমশই। দিনটা ভালোই কাটলো, সারাদিন হাসি মজা আনন্দ করেই। দুপুরে খেয়ে দিয়ে একটু আড্ডার পর বাসায় ফেরার কথা ছিল, কিন্তু অন্তরা আন্টি কিছুতেই আসতে দেবেন না। তার কথা, এসেছি যখন একেবারে রাতের খাবার খেয়েই যাব, পারলে রাতটাও আটকে দেন, এমন অবস্থা। কি আর করার, বাধ্য হয়ে রাত পর্যন্ত রয়েই গেলাম সবাই। সবার সঙ্গে আড্ডা হলো জমিয়ে। বিকেলে বাবা আর আঙ্কেল আবার তাদের সময়কার গল্প করলেন। তারপর আমি, বাবা, আঙ্কেল আর ওই ভাইয়া মিলে ক্যারাম খেললাম এক ম্যাচ। আম্মু আর আন্টিও এসে যোগ দিলেন মাঝে মাঝেই। বেশ আনন্দে দিনটা কাটলেও ওই বজ্জাতটা বারবার আমার পিছনেই লাগছিল। সব কথার মাঝখানে আমাকে টেনে এনে পিঞ্চ করছিল, পায়তারা করছিল, আবার নতুন কোনো ঝগড়ার অতিরিক্ত ফাজলামো শুরু করছিল। যখন থেকে শুনেছি বাবা আর আঙ্কেল ছোটবেলার বন্ধু, ঠিক তখন থেকেই আমাকে জব্দ করা শুরু করেছে। খেতে বসেছি, বজ্জাতটা বসেছে ঠিক আমার মুখোমুখি, আর সেই সুযোগে কিছুক্ষণ পরপর পায়ে পা লাগিয়ে দিচ্ছিল সুরসুরি। আমি রাগি চোখে তাকাতেই ভ্রু নাচিয়ে হাসছিল। শালা খবিস, ইবলিশের বাপ! রাগের ঠেলায় দিয়েছিলাম জোরসে একটা বাড়ি, কিন্তু সেটা ওই খবিসের পায়ে না লেগেছে গিয়ে রুতবার পায়ে। আর সেই মেয়ের কি চিল্লানি রে বাবা, কান ফাটিয়ে দিল একদম। তবে আমিই যে বাড়িটা মেরেছি সেটা টের পাইনি কেউই। সবাই ভেবেছিল একা একা পা নাচাতে নাচাতে টেবিলের পায়ার সাথে বাড়ি লেগেছে, তাই বেঁচে গেছি, বড্ড বাঁচা বেঁচেছি। তবে আমি অবাক, মারলাম কাকে আর লাগলো কাকে? লে হালুয়া। পরদিন সকালে স্কুল যাবার সময় বাসা থেকে বের হতেই পেছন থেকে ডাক পড়ল, ওই ডাকাইত্তা মাইয়া, দাঁড়াও। ডাক শুনে পেছনে ঘুরে দেখলাম ওই খবিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে কি আমাকেই ডাকছিল? ভাবতে ভাবতেও এগিয়ে এসে বলল, এদিক ওদিক তাকিয়ে কি দেখছো? তোমাকেই ডাকছি।
কথাটা শুনেই মাথায় আগুন চলে উঠল আমার। আমাকেই ডাকছিল, মানে আমাকে ডাকাইতা মাইয়া বলল। রাগে ফুসফুস করতে করতে বললাম, তা কি বলে ডাকছিলেন? ছেলেটা নির্বিকার ভঙ্গিতে বলল, কেন ডাকাইতা মাইয়া বলে? কোনো সমস্যা নাকি? বজ্জাতটার কথা শুনে রাগে কাজ চলে যাচ্ছে আমার। খেপে গিয়ে বললাম, সমস্যা মানে? মহা সমস্যা। আমার নাম কি এটা নাকি? আমার নাম মৌরি। ছেলেটা না শোনার ভান করে বলল। কি নাম বললে শুনতে পাইনি। তার ভাবভঙ্গি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সে আমার নামটা শুনেছে, কিন্তু আমাকে চালানোর জন্য ঢং করছে। তাই দাঁতে দাঁত চিপে বললাম, মৌরি, শুনেছেন আপনি? আমার নাম মৌরি। নামটা শুনেই উনি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বললেন, মৌরি মানে পাঁচফোড়ন? বাহ, চমৎকার নাম তো, দারুণ। আজ থেকে এটাই পারফেক্ট, এই নামেই ডাকবো। এই পাঁচফোড়ন বলবেন না একদম। আমার নাম মৌরি, এটা একটা ফুলের নাম, বুঝেছেন? আমি প্রতিবাদ করে উঠতেই উনি আমাকে ব্যঙ্গ করে বললেন, মৌরি একটা ফুলের নাম? বলি সেটা এলো থেকে? পাঁচফোড়নের ওই মশলা থেকেই তো এসেছে, তাই না? মোটেই না, ফুল থেকে ফল হয়, তাই এটা ফুলের নাম। বললেই হলো। বলি ওটা যদি ফুলের নামই হবে তো সবাই ওটাকে মশলার গাছ বলে কেন? কারণ ওখানে মশলা হয়, আর তাই মৌরি একটা মশলার নাম, পাঁচফোড়ন। বলাই বাহুল্য আমার দুর্বল চুক্তি তার অকাট্য চুক্তির কাছে হার মেনে যাবে। তবুও হার মানলাম না আমি। নিজের চোখের সামনে নিজের নাম নিয়ে কেউ যাচ্ছে তাই করবে, তা আমার সহ্য হবে না। খেপে গিয়ে বললাম, সে সেখান থেকেই আসুক, খবরদার পাঁচফোড়ন বলবেন না একদম। ডাকলে ফল ভালো হবে না, দাঁত ভেঙে দিব একদম। ওরে বাবা, পিচ্চির টেস্ট দেখো না, বলে কিনা দাঁত ভেঙে দিব। তা আমি যে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া তা জানো তো? আর সেদিন কপাল কেটেছো বলে কিছু বলিনি, মানে এটা ভেবো না যে এবার তোমায় ছাড়বো। লাগতে এলে ওই পচা নর্দমায় চোবাবো, বলে দিলাম। ওনার থ্রেট শুনে একটুও ভয় পেলাম না আমি। উল্টে রাগ দেখিয়ে বললাম, আপনি ছাড়ুন বা না ছাড়ুন, এটা জেনে রাখুন যে আমার সাথে লাগতে এলে আপনি পার পাবেন না। নিস্তার নেই একদম, খবর করে ছেড়ে দেব, মাইন্ড ইট। বলেই ধূপধাপ পা ফেলে চলে গেলাম ওখান থেকে। কত বড় সাহস, আমাকে ভয় দেখায়, বলে কিনা নর্দমায় চোবাবে। আয় না আয়, তার আগে তুই দেখ তোকে আমি কি করি। সুযোগ পেলেছে তোকে আমি ছাড়বো না, সেটা জেনে রাখিস, শয়তান কোথাকার। বিকেলে রুমে বসে ভাবছি কি করা যায়। হতচ্ছাড়াটাকে ভয় দেখানো যায়, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না। অনেকক্ষণ ভাবনা চিন্তার পরও কিছু বের করতে পারলাম না। তাই মন খারাপ করে রং তুলি নিয়ে বসলাম আঁকিবুকি করার জন্য। আমি আমার ড্রয়িং করতে ভীষণ ভালোবাসি। আমার মন খারাপ থাকলে বা কোনো কিছু নিয়ে চিন্তায় থাকলেই আমি আঁকতে বসে যাই। কিছুক্ষণ আর্ট পেপারে ইচ্ছে মতো রঙের ছোঁয়া লাগাতেই মন ভালো হয়ে যায়। কিছুক্ষণ আঁকা আঁকের পর তুলি রং পেপার গুছিয়ে রাখতে গেলেই মনে হলো রঙের ড্রয়ারটা গোছানো দরকার। অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তাই ওগুলো একপাশে রেখে ব্রাশ আর একটা কাপড় নিয়ে এলাম ড্রয়ারটা মোছার জন্য। ড্রয়ার থেকে সব কিছু বের করলাম, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসপাতিতে ড্রয়ারটা ঠাসা। হঠাৎ একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো নজরে এলো আমার। কৌটোটাকে ভালো করে দেখতে লাগলাম। এটার গায়ে ইংরেজিতে লেখা বিপিজি। এর মানে কি? লেখাটা যে আমার সেটা বুঝলাম, কিন্তু কি লিখেছি এটাতে? কৌটোর ঢাকনা সরাতেই নজরে এলো ফ্যাকাশে সবুজ রঙের গুঁড়া। আমি আর ভয়ে এটা নেড়ে দেখলাম না, না জানি কখন কি রেখে দিয়েছি। ওটাকে আলাদা করে রেখে বাকি সব গোছানো শুরু করলাম। রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ মনে পড়ল, বিপিজি, বিছুটি পাতার গুঁড়া। মানে বিছুটি পাতার গুঁড়া? সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান বিছুটি পাতা থেকে তৈরি এটা। বিছুটি পাতা হলো এমন এক ধরনের পাতার গাছ যা মানুষের শরীরের কোথাও লাগলেই চুলকানো শুরু হয়ে যায়। চুলকাতে চুলকাতে শরীর লাল হয়ে ফুলে যায়, তবুও এর তেজ কমে না। আমাকে এই কৌটোটা দিয়েছিল আমার বান্ধবী নীরা। দিয়ে বলেছিল রাস্তায় বকাটে টকাটে কোনো ছেলে ডিস্টার্ব করলে যেন কৌটার মুখ খুলে যেন তার দিকে ছুঁড়ে মারি। গোড়া গায়ে লাগলেই নাকি কেল্লা ফতে, চুলকাতে চুলকাতে দফা রফা হয়ে যাবে তার। কথাটা মনে পড়তেই এক অনাবিল আনন্দ বয়ে গেল মনে। আহা, ভাবতেই কি আনন্দ লাগছে, কখন যে কাজটা করব। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, একদম 6টার সময়। আমাকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে মা তো মহা খুশি। খুশি মনে বললেন, যাও ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে এসো, ভালো লাগবে। সকালে নির্মল বাতাস, মন ভালো হয়ে যাবে।
আমিও মাতৃআজ্ঞা পালনের জন্য ছাদে গেলাম। আজ 2-3 দিন পর ছাদে এসেছি। আসলে গত 2 দিনে একটুও সময় পাইনি এদিকে আসার, নয়তো পরদিন বিকালে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করা আমার জন্মগত অভ্যেস। আমাদের বাড়িটা যেমন রুদ্বাদের বাড়ির একদম সাথে লাগানো, ঠিক তেমনি ছাদ দুটো একদম পাশাপাশি। চাইলেই ছোট্ট বাউন্ডারি টপকে এই ছাদ থেকে ও ছাদে যাওয়া যায়। রোদবারা বাড়িতে ওঠার আগে আমি মাঝে মাঝে বাউন্ডারি পার হয়ে ওদের ছাদে যেতাম, তারপর ছাদ থেকে নেমে ওদের পুরো বিল্ডিংটা ঘুরতাম। এখন অবশ্য সেই পরিবেশ নেই, কারণ ছাদের দরজা লাগানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ওরা এখন বাড়িতে উঠেছে, তাই ওভাবে বাদরের মতো লাফিয়ে লাফিয়ে ওদিকে যাওয়াটা ভালো দেখায় না। ছাদে উঠেই প্রথমে রাস্তার দিকটায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। খুব সকাল বলে এই ছোট্ট গলিতে কাউকেই দেখা যাচ্ছে না, সব ফাঁকা। দেখলাম আমাদের বাসার সামনে লাগানো বকুল গাছটায় বেশ কয়েকটা চড়ুই আর শালিক পাখি এসে বসেছে। ওরা ওখানে বসে গাছ থেকে পাকা বকুল ফল নিয়ে খাচ্ছে। মাঝে মাঝে অবশ্য ওদের মাঝে ঝগড়াও লাগছে, তবে তা বেশিক্ষণ থাকছে না, খুব দ্রুতই মিটমাট হয়ে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে ওদের কাণ্ড কীর্তি দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আশেপাশেই কারো গলার আওয়াজ শুনতে পেলাম। কে যেন মৃদু মৃদু স্বরে গুনছে, 41, 42, 43, 44, 45। এই সাত সকালে কে আবার ধারাপাট পড়ছে? সেই মহামানবকে দেখবার উদ্দেশ্যে আওয়াজ অনুসরণ করে রুদবাদের ছাদের এদিকটায় চলে এলাম। দেখলাম মিস্টার ঝগড়া তাদের ছাদের কানিতে চিলেকোঠার ঘরের পাশে উপর হয়ে শুয়ে পুশ-আপ দিচ্ছে আর গুনছে। পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি আর কালো হাফ প্যান্ট, তার সারা শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। আর তিনি মহাব্যস্ত মানুষের মতো নিজের কাজ করছেন, এক একটা পুশ-আপ দিচ্ছেন আর গুনছেন। ওহ আচ্ছা, মহাশয় তবে শরীর চর্চাও করে। অবশ্য রুদবার কাছে শুনেছি ব্যাটা নাকি খুব স্বাস্থ্য সচেতন, মেপে মেপে খায়, নিয়মিত জিমে যায়, আবার বাসায়ও নাকি ব্যায়াম ট্যাম করে। ছেলে নাকি আত্মরক্ষার জন্য মারামারিও ভালোই জানে। মারামারির কথা মনে হতেই মনে হলো এই সুযোগ, এখনই নিরার দেওয়া বিপিজিটা প্রয়োগ করতে হবে। এমন সুবর্ণ সুযোগ আর পাবো না। খবিশটা এখন নিজের কাজে ব্যস্ত, আর আমাকেও দেখেনি, তাই চুপ করে নিচে গিয়ে কৌটোটা আনতে হবে। তারপর লুকিয়ে লুকিয়ে গোড়াগুলো ব্যাটার গায়ে মারতে পারলেই কেল্লা ফতে। ফার্স্ট বলে উইকেট। তাই ভেবে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই কে যেন ডেকে উঠল, কিরে পাঁচফোড়ন, অমন চোরের মতো কোথায় যাস? কণ্ঠ শুনেই বুঝতে পারলাম খবিশটা ডাকছে। তাকিয়ে দেখলাম ব্যাটার পুশ-আপ দেওয়া শেষ, উঠে দাঁড়িয়েছে। তার টাওয়াল নিয়ে ঘামাক্ত গা মুছতে মুছতে আমাকে ওই কথা বলছে। কিন্তু শয়তানটার কথা শুনে গা জ্বলতে লাগলো আমার। আবার আমায় পাঁচফোড়ন বলে ডাকছে, আবার বলছে চোরের মতো কোথায় যাস? আপনার সমস্যা কি বলুন তো? বলছি না আমায় পাঁচফোড়ন বলে ডাকবেন না। আর এত কথা কিসের শুনি? আমার বাড়ি, আমার ছাদ, ইচ্ছে হলে আসবো, ইচ্ছে হলে যাব, তাতে কার বাপের কি? উনি আবার কথা শুনে দাঁত কেলিয়ে বললেন, বাপ তুলে কথা বলবি না, এটা খুবই বাজে অভ্যাস, বুঝেছিস? তারপর কিছুক্ষণ থেমে আবারও বলল, আর তোদের ছাদ, তোর ইচ্ছে কথা তো ঠিকই আছে, কিন্তু তাতে এমন চোরের মতো চুপচাপ করে যাওয়ার কি আছে? আমাকে ভয় পাচ্ছিস? আবার এই শয়তান চোর চোর করছে। শালা সমস্যাই হচ্ছে কথায় কথায় চোর চোর করা, আর অনেক খোঁচাবে। ওদের বাসায় দাওয়াতের দিন থেকেই উৎপাতটা বেড়েছে, যখন তখন ঝগড়া আর ঝামেলা করবে। আগে তাও বেশ ভদ্রতা বজায় রাখতো, কিন্তু এখন ন্যূনতম সেই ভদ্রতাও নেই। তুই তুই করে কথা বলে আর ঝগড়া লাগায়। ওনার কথা শুনে তেতে উঠে বললাম, দেখুন, কথায় কথায় চোর চোর করবেন না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। ফল ভালো হবে না? ভেঙচিয়ে বলার পর হঠাৎ হাতের মাসেল দেখিয়ে বললেন, দেখেছিস হাতের কি মাসল? একটা পাঞ্চ মারলে তোর কি হবে জানিস? উড়ে গিয়ে কোথায় পড়বি খুঁজেই পাওয়া যাবে না। ওনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে কোমর বেঁধে ঝগড়ার জন্য নামছেন। বেশ, আমিও প্রস্তুত। তুই লাগতে এলে কি আমি ছেড়ে দেব? কখনো না। তাই আমিও ভাব নিয়ে বললাম, আমাকে পাঞ্চ মারার আগেই আপনি আমার হাতে খুন হয়ে যাবেন। আপনাকে মেরে বস্তা ভর্তি করে রেখে দেব, কেউ খুঁজে পাবে না। কথাগুলো বলছিলাম আর উল্টো দিকে তাকিয়ে ভাব নিচ্ছিলাম। কথাগুলো বলার পর সামনে তাকিয়ে দেখি উনি নেই। পাশ ফিরতেই দেখি একদম আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ওনাকে এখানে দেখেই ভয় পেয়ে গেলাম আমি।
উনি তো এতক্ষণ ওই ছাদ থেকে ঝগড়া করছিলেন, রেলিং টপকালেন কখন? ওনার দিকে তাকাতেই দেখলাম চোয়াল শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। মনে ব্যাটা ভীষণ খেপেছে। এই রে, কি করি এবার? হেল্প, কই মুঝে বাঁচাও। আমি পালাবার জন্য এদিক ওদিক করছি, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না, কারণ উনি ওনার দুহাত রেলিংয়ে রেখে আমাকে আটকে দিয়েছে। নিজেকে কেমন খাঁচাই বন্দি পাখির মতো লাগছে। এতক্ষণ বড় বড় কথা বলছিলাম, খুন করে গুম করে দেব, কিন্তু সত্যি কথা বলতে কি, ও সবই তো চাপা, শুধু নিজের ইমেজ বাড়ানোর জন্যই বলছিলাম। নয়তো এলাকায় আমার একটা মান ইজ্জত আছে না? সবাই জানে আমি নির্ভীক মেয়ে, কাউকে ভয় পাই না। সে নির্ভীক সাহসী কন্যা যদি এলাকায় নতুন আসা এক ছেলের ভয় ভিজে বিড়াল হয়ে যায়, তাহলে তার প্রেস্টিজের কি হবে? সেই জন্যেই এই মহান কাজ করতে গিয়েছিলাম, আর এখন ফেঁসে গেছি। শুধু ফেঁসে গেছি তাই নয়, ভালো করেই ফেঁসে গেছি। উনি আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছেন, আর আমি ভয়ের ঠেলায় চোখ মুখ খিচে শক্ত করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছি। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উনি রাগ যুক্ত ঠান্ডা গলায় বললেন,